আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমরা উপপাদ্য নিয়ে কথা বলবো। ৮.১ বৃত্ত। যেটা হচ্ছে এইখানে সম্পাদ্য, উপপাদ্য সবই আছে মানে ৮ অধ্যায়ে বৃত্তের ভিতরে। সো আমরা আজকে শুধু ৮.১ টা কমপ্লিট করব। সো এটা কমপ্লিট শুরু করার আগে কিছু কথা বলি যে উপপাদ্য করার আগে কিছু বিষয় শিখে নিতে হবে আমাদের। সেই বিষয়গুলো আমরা আগে শিখব। দেন আমরা উপপাদ্যগুলোতে মানে কিভাবে প্রমাণ করে সেই প্রমাণগুলো দেখব। শুরুতেই আমরা উপপাদ্যে চলে যাব না। শুরুতে যদি উপপাদ্যে যাই তাহলে আমাদের বারবার ওই কথাগুলো শেখা লাগবে এবং ব্যাক করা লাগবে। দ্যাটস ওয়াই আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা উপপাদ্য সম্পর্কে কিছু বিষয় জেনে নিব। সো ৮.১-এ এইখানে যে উপপাদ্যগুলো আছে বেশিরভাগই দেখবা যে একটা সার্কেল থাকে। ওই সার্কেলের ভিতরে এরকম ত্রিভুজ আছে, বিভিন্ন টাইপের ত্রিভুজ থাকবে, এখানে থাকতে পারে, তারপর হচ্ছে সেন্টার থেকে থাকতে পারে। এই ত্রিভুজগুলা দিয়েই বিভিন্ন কিছু প্রমাণ করতে হয়। কখনো হচ্ছে সেন্টার থেকে এখানে লম্ব প্রমাণ করতে হবে, কখনো কখনো এই জ্যায়ের ওপরে এরকম আমরা বৃত্তের ভিতরে জ্যা থাকবে, এই জ্যায়ের দূরত্ব, ঠিক আছে, দূরত্বগুলা সমান কিনা এগুলো আমাদের প্রমাণ করতে বলে। সো আমরা শুরু করব যে দেখি যে কি শেখা লাগে এই বৃত্তের চ্যাপ্টার কমপ্লিট করার জন্য আমাদের কি শেখা লাগে। যেমন ধরো একটা টপিক আছে ত্রিভুজের সর্বসমতা। সর্বসমতা মানে কি? সর্বসম মানে সবকিছু সমান, এটাই ধরতে পারো। সর্বসম মানে সবকিছু, তো সর্বসমতা মানে হচ্ছে দুইটা ত্রিভুজের সবকিছুই সমান হইতে হবে। যেমন ধরো এইটা একটা ত্রিভুজ, আমরা এখানে একটা ত্রিভুজ দিতে পারি, এখানে আরেকটা ত্রিভুজ। তো এই দুইটা ত্রিভুজ সর্বসম যদি হয় তাহলে দেখবো যে আমরা এই বাহু সমান, এই বাহুগুলা সমান, ঠিক আছে। আবার এই কোণগুলাও কি আসবে? সমান আসবে, হ্যাঁ। সো এই হচ্ছে বিষয় আমাদের, এগুলাই আমাদের এখানে শেখা লাগবে যে ত্রিভুজের সর্বসমতা এইটা যে আমরা প্রমাণ করব বা এটার হচ্ছে বেনিফিট যে নিব, এটার বেনিফিটটা কি? আমি যদি কখনো দেখো এই বাহু আর এই বাহু সমান করতে পারি, এই বাহু আবার এই বাহু সমান করতে পারি, তাহলে এই দুইটা ত্রিভুজের তিনটা বাহুই পরস্পর সমান। আবার সমান যদি হয় তখন আমি বলতেছি এই দুইটা ত্রিভুজ সর্বসম মানে আমি প্রমাণ করলাম বাহু, কিন্তু তখন কিন্তু আমি এই কোণগুলা নিয়ে কাজ করতে পারবো, আমার প্রয়োজন হইলে এই কোণগুলো আমি নিতে পারবো। এইটাই হচ্ছে সর্বসমতার সুবিধা। আবার ধরো যদি শুধু বাহু দিয়ে না, অনেক সময় আমরা কোণ দিয়ে এরকম মনে করো এই বাহু এ, এটা হচ্ছে বি, আর এখানে হচ্ছে কোণ হচ্ছে 30 ডিগ্রি মনে করো। তো এইখানে আরেকটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি যে ওইটারও ধরো এই বাহুটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই দুইটা ত্রিভুজও আমরা সর্বসম বলতে পারো। সর্বসম যখন বললাম, আমি দেখো দুইটা বাহু জানি কিন্তু এই বাহুটাকে আমি জানি, এটা তো অজানা। কিন্তু সর্বসমতার কারণে তখন আমি এই বাহুটাও কি বলতে পারবো যে এইটা সমান। যদি এইটা আমি 5 জানি তাহলে এটাও তখন আমি 5 লিখে দিতে পারবো। এই হচ্ছে সর্বসমতার বিষয়। সো সর্বসমতা প্রমাণের জন্য আমরা 4টা শর্ত শিখবো। 4টা শর্ত খুব ভালো করে শিখবো, এগুলো খুব দরকার, হ্যাঁ। এই শর্তগুলো যখন তুমি আয়ত্তে নিয়ে আসতে পারবা তখন দেখবা যে ৮.১-এর যে উপপাদ্যগুলো আছে 17, 18 এখানে আছে, আবার অনুশীলনীর ভিতরে আছে, ওগুলো তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে, পানি হয়ে যাবে। সো প্রথম শর্তটা আমরা দেখি যে এখানে আবার 4টা শর্ত আছে, 1 2 3 4। সো প্রথম যে শর্তটা আছে সেটা হচ্ছে বাহু 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 কয়টা বাহু? 3টা বাহু। তার মানে আমরা যদি দুইটা ত্রিভুজ নেই, সো আমরা এখানে দুইটা ত্রিভুজ নিলাম, ধরো এই দুইটা ত্রিভুজ এখানে নেওয়া হইলো। সো এই দুইটা ত্রিভুজের ধরো এটা হচ্ছে এ বি সি, এটা ডি ই এফ। সেই হচ্ছে আমাদের দুইটা ত্রিভুজ, হ্যাঁ। দুইটা ত্রিভুজের বলছি কি বাহু বাহু বাহু, এই বাহুটা সমান যদি এইটা হয়, আবার এটা এ, এটা বি, এটা ধরলাম সি, তাহলে এটাও এ বি সি। এই দেখো দুইটা ত্রিভুজেরই 3টা বাহু সমান না? যেমন ধরো এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানে বি আছে, এখানেও বি আছে, এখানে সি আছে, এখানেও সি আছে। তখন আমরা বলতে পারবো এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। মানে এরকম ভাবে আমরা লিখতে পারবো ত্রিভুজ এ বি সি সর্বসমর চিহ্ন এটা, হ্যাঁ। ত্রিভুজ ডি ই এফ, এই হচ্ছে সর্বসমতা। যে আমার দুইটা ত্রিভুজের কি 3টা করে বাহু সমান, তখন আমি বলতে পারবো এই দুইটা ত্রিভুজ কি সর্বসম। এবার আসো বাহু কোণ বাহু। খুব ভালো করে যে তোমরা হচ্ছে এখানে নোট করবা অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো।
নোট করো, হ্যাঁ এই 4টা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা শিখলে তোমার উপপাদ্য খুবই ইজি হয়ে যাবে। বলছে কি বাহু কোন বাহু, এইবার আবার এই দুইটা ত্রিভুজেরই আমি কি করব, দুইটা বাহু সমান নিব আর একটা কোণ সমান নিব। তো চলো লিখি যে এই ত্রিভুজটা এখানে থাকলো, আমরা এখান থেকে লেখা শুরু করি আবারও এ বি সি ডি ই এফ ধরো লিখছি। ওকে, এখন আমি কি বলছি, দুইটা বাহু কোন দুইটা বাহু, যে কোনো দুইটা বাহু হইতে পারে। এটা এ ধরলাম, এটা হচ্ছে বি ধরলাম, তাহলে এইটাও এ ধরবো, এটাও বি ধরবো। এইবার কোনটা ধরবো ভালো করে বুঝবা কিন্তু। কোন কোন হচ্ছে যেই দুইটা বাহু সমান, ওই দুইটা বাহু সংলগ্ন যে কোণটা থাকবে সেটা নিব। তাহলে বাহু সংলগ্ন কোণ কোনটা, এই যে এটা না, এই বাহু আর এই বাহুর সংলগ্ন কোণটা একটাই আছে, এইটা যদি 30 ডিগ্রি হয় তখন এবং এটাও যদি কি হয় 30 ডিগ্রি হয়, তখন আমরা বলতে পারবো যে এই দুইটা ত্রিভুজ কি সর্বসম। তখনও আমরা বলতে পারবো এই দুইটা ত্রিভুজ কি সর্বসম। আর সর্বসম যখন বলে ফেলবো তখন এই যে এসি বাহু আর ডিএফ বাহু এটা অটো সমান হয়ে যাবে। এটাই সুবিধা। আমি এই দুইটা জিনিস দিয়ে আমি দেখলাম যে এই দুইটা ত্রিভুজ সর্বসম, তখন এই সর্বসম যখন আমি প্রমাণ করে ফেলছি তখন আমি বলতে পারবো যে এসি সমান হচ্ছে ডিএফ। বুঝাইতে পারছি যে সর্বসমতার সুবিধাটা কোথায়, এটাই হচ্ছে সুবিধা, এবং মোস্ট অফ দ্য টাইম আমরা এই সুবিধাটাই নিব এখান থেকে। ওকে, এবার 3 নম্বরটাতে আসি যে এখানে বলছে কোন বাহু কোণ ভালো করে আবার খেয়াল করবা। কোন বাহু কোণ মানে কি বুঝাইতেছে, যে তুমি বুঝতেছো দুইটা কোণ, দুইটা কি থাকবে কোণ থাকবে আর একটা কি থাকবে বাহু। তাহলে আমি দুইটা কোণ নিতে পারি, এটা 30 ডিগ্রি, এইটা হচ্ছে মনে করো 60 ডিগ্রি, যদি এটা 60 না আরো বেশি হবে, এটা কম, এটা একটু বেশি নিই আমরা, এটা হচ্ছে মনে করো 70 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এটা 60, তাহলে এইটাও 70 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি। ভালো করে বুঝবা, এটাও এবিসি ত্রিভুজ, এবিসি ডি ই এফ, এই দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের দেখো দুইটা করে কি হইছে, দুইটা করে কোণ সমান 70 70 60 60। এইবার বলছি কি দুইটা কোণ সমান, আবার একটা কি সমান হইতে হবে বাহু। এখন বাহু সমান কোনটা, বাহু কি এইটা না এইটা, কোন বাহু দুইটা সমান হইতে হবে, যে এইটা না এটা না এটা। তো এখন ভালো করে বুঝবা যে কোন কোন বাহুটা নিতে হয়, আমি তোমাকে দেখাচ্ছি। এই বাহু হচ্ছে এই দুই কোণ সংলগ্ন যে বাহু থাকবে। এখন তুমি বলতে পারো 70 ডিগ্রির এই যে এই কোণটা, এই যে 70 ডিগ্রি যে কোণটা আছে এই কোণটা সংলগ্ন বাহু, তো আমি এইটাও বলতে পারি এটাও বলতে পারি, তাই না? বলতে পারি তো। আবার 60 ডিগ্রি সংলগ্ন বাহু কোনটা, এটা এই দুইটাই তো সংলগ্ন, তাই না? তো সংলগ্ন বাহু হচ্ছে দুইটা কোণের সংলগ্ন, মানে এই দুইটা কোণের সংলগ্ন বাহু কোনটা সেইটাতে আমরা ফোকাস দিব। দেখো তো এই দুইটা কোণের সংলগ্ন কে আছে, শুধুমাত্র কি বিসি। এই দুইটা কোণের সংলগ্ন কে আছে, শুধুমাত্র ইএফ। তার মানে এই দুইটা ত্রিভুজের দুইটা করে কোণ সমান, আবার এই দুইটা কোণ সংলগ্ন যে বাহুটা আছে বিসি ইএফ এইটাও কি সমান। যদি হয় তখন এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। আর যখন সর্বসম বলে ফেলছি তখন আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারি যে হচ্ছে আমার এবি বাহু, এবি সমান কি হয়ে যাবে ডিই। কারণ কি, কারণ আমি সর্বসম দেখাই ফেলছি। দুইটা করে কোণ যদি সমান হয় এবং কোণ সংলগ্ন যে বাহুটা থাকবে ওইটা যদি সমান হয় তাহলে দুইটা ত্রিভুজ কি হয়ে যাবে সর্বসম। এবার এই দুইটা ত্রিভুজ থেকে আমার যা লাগবে আমি সব বের করে ফেলতে পারবো, যে এটা সমান কোনটা, আবার এবি সমান তখন আমি বলতে পারবো যে ডিই। আবার হচ্ছে আমার যদি লাগে এসি এর পরিবর্তে আমি কি ডিএফ ও বসাইতে পারবো, কিন্তু বোঝা গেছে ডিএফ। আবার আরো জিনিস আছে, আরো কোন বিষয় আছে, যে কোন এ সমান কিন্তু তুমি কোন ডি বসাইতে পারবা। বুঝাইতে পারছি? এটা হচ্ছে বিষয়, যে সর্বসমতার সুবিধাগুলো আমি তোমাকে দেখাচ্ছি আগে, এবং কখন কখন তুমি সর্বসমতা অ্যাপ্লাই করতে পারবা, যখন 3টা বাহু সমান, অথবা যখন 2টা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণটা সমান, অথবা 2টা কোণ এবং তাদের মধ্যবর্তী যে বাহুটা থাকবে সেটা সমান, অথবা এই যে আরেকটা আছে অতিভুজ বাহু, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অতিভুজ বাহু, অতিভুজ দেখেই তুমি কিন্তু বুঝতে পারতেছো সমকোণী ত্রিভুজ, তাই না? তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু আমরা সর্বসমতা ইউজ করবো, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো এখন আমরা চলো ত্রিভুজ অঙ্কন করি। দুইটা কি ত্রিভুজ অঙ্কন করব, সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সো এই ধরো দুইটা সমকোণী ত্রিভুজ এ বি সি ডি
ই এফ সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি এখন কি প্রমাণ করতেছি? সর্বসমতা। কথা হচ্ছে কি সমান থাকা লাগবে? অতিভুজ আর কি বাহু। দেখো এটার অতিভুজ কত? এসি। এসি যদি 5 হয় বা এ ধরতে পারি আমরা, এটা যদি এটা হচ্ছে এ ধরলাম, তাহলে এটাও আমি এ ধরতে পারবো, এবং এটা যদি বি ধরি, এটা হচ্ছে বি। এখন বুঝো, ভালো করে বুঝো, বাহু অতিভুজ এবং অতিভুজ সংলগ্ন যে বাহু থাকে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, যে কোনো একটা। আমার কথা হচ্ছে একটা বাহু মানে দুইটা বাহু, অতিভুজ সহ আরেকটা বাহু জানা থাকা লাগবে। যদি হয় তখন আমরা বলতে পারবো যে ত্রিভুজ এবিসি, এবিসি সর্বসম হচ্ছে ত্রিভুজ ডিইএফ। এখন এটা বললে আমার লাভ কি? লাভ হচ্ছে, দেখো যখন আমি বলতেছি যে অতিভুজ আর একটা বাহু যদি সমান হয়, ত্রিভুজ দুইটা কি সর্বসম। তাই সর্বসম হইলে এখন এই কোণটা সমান হয়ে যাবে এই কোণটা, বুঝা গেছে? আবার এই কোণটা হচ্ছে এই কোণটা, এই যে এই কোণটা সমান কিন্তু এই কোণটা আমরা দিতে পারবো, বুঝা গেছে? আবার প্রয়োজনে আমি এই বাহু সমান কিন্তু এই বাহু ধরে নিতে পারবো, আমার যদি লাগে আমি নিব। সে এই হচ্ছে মূল বিষয়। এই চারটা যে অতিভুজ বাহু, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এটা কিন্তু খুব কাজে লাগবে, এখনই একটু পরেই আমাদের লাগবে। সো এই হচ্ছে আমাদের চারটা শর্ত ছিল। এই চারটা শর্ত দিয়ে এবার আমরা এই 8.1-এর যে উপপাদ্যগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব, যে প্রমাণগুলা করব, এবং খুবই ইজি। হ্যাঁ, যেহেতু এইটা যদি তুমি বুঝো ভালো করে, তাইলে দেখবা যে তোমার জন্য উপপাদ্য বোঝা খুবই ইজি হয়ে গেছে এবং নিজেই লিখতে পারবা। তো শুরুতেই আসি যে আমরা হচ্ছে 8.1-এর উপপাদ্য কত 17-তে চলে আসছি। সো আমি এইখানে এটা পুরোটা রাখছি, এটার একটা রিজন আছে, প্রমাণটা এখানে রাখছি, একটু পরে বলতেছি, আগে আমরা প্রমাণটা শিখে আসি। এই দিকে তাকানোর দরকার নেই, এটা 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 এখন ভুলে যাও, শুধু চিত্রটা নাও, চিত্রটা এটা থাক, এটা এখান থেকে আমি এই প্রশ্নটা বুঝবো, দেন আমরা প্রমাণে চলে যাব। আমাদের টার্গেট হবে কি? টার্গেট কি হবে সেটা হচ্ছে কোশ্চেন দেখে বুঝতে হবে তোমাকে। হ্যাঁ, কোশ্চেন দেখে তোমাকে কি করা লাগবে? বোঝা লাগবে। সো মনোযোগ দিও। তো এবার দেখো, প্রশ্ন বলছে যে বৃত্তের কেন্দ্র, কেন্দ্রকে ও, তাই তো, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা। আগে একটু জ্যা সম্পর্কে ধারণা দেই তোমাদের। হ্যাঁ, জ্যা জ্যা যারা জানো, জ্যা সম্পর্কে একটু ধারণা দেই। এটা হচ্ছে একটা বৃত্ত, এটা সেন্টার হইল। জ্যা হচ্ছে পরিধির এক পাশ থেকে আরেক পাশের কোনো বিন্দুর সংযোগ রেখা। এটা যদি এবি, এবি একটা জ্যা, এটা পরিধির এই একটা বিন্দু আছে, ওই পাশে একটা বিন্দু থাকতে পারে, তাহলে এখানে যদি একটা রেখাটা নেই, এটা যদি অত দূর যাবে না, সো এই যে এই পয়েন্ট পর্যন্ত। হ্যাঁ, তাহলে এটাও একটা জ্যা, এটার নাম হচ্ছে আমরা দিলাম সি। তো এইটাও জ্যা, মানে পরিধির এক পাশ থেকে আরেক পাশে গেলেই সেটা হচ্ছে কি বলতে পারবো আমরা? জ্যা। এখন তাইলে যদি সেন্টার দিয়ে যায়, সেন্টার দিয়ে যদি কোনো রেখা যায়, তাহলে তারে কি আমরা জ্যা বলতে পারবো? অবশ্যই পারবো। সেন্টার দিয়ে যদি যায় তাকে আমরা জ্যা বলতে পারবো, এবং তার ওই জ্যাটার ওই জ্যায়ের একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে ব্যাস। আমরা যে ব্যাস পড়ি না, 2r, সেই ব্যাস হচ্ছে এই জ্যা। হ্যাঁ, এইটা একটা জ্যা। এখন কোশ্চেনটাতে, এবং এই একটা কথা কিন্তু তোমরা শুনছো, বৃত্তের ব্যাসই বৃহত্তর জ্যা, এবং এটা কিন্তু আমরা প্রমাণ করব একটু পরে, আমাদের আসে। যদি আসে সামনে আমরা প্রমাণ করব, আর না আসলেও আমি দেখাই দিব তোমাদের এটা, যে ওই ওই প্রমাণটা আসে, ক্ষতে আসে, বা শর্ট কোশ্চেনতে পাবা, শর্ট কোশ্চেনে পাবা। সো এখন তুমি জ্যা জ্যা বুঝে গেছো, জ্যা জিনিসটা কি আশা করি বুঝছো। এবার বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা, মানে যেই জ্যাটা, যেই জ্যাটা হচ্ছে কেন্দ্র দিয়ে যায় ওইটা বাদে, ওইটারই তো ব্যাস বলি। তাহলে বলছে ব্যাস ভিন্ন জ্যা, ব্যাস ভিন্ন কি জ্যা আছে? এই যে এগুলা ব্যাস ভিন্ন জ্যা আছে, এই যে এরকম আছে, বাকিগুলো আছে, আরও তো আছে, তাই না? এরকম আমরা এটা যদি আমরা সেন্টার ধরি, তাহলে এরকম লিখতে পারি না, এগুলো তো ব্যাস ভিন্ন জ্যা। এটাই আর কি বলছে, যে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। এইবার বুঝো, বলছে ব্যাস ভিন্ন কোনো একটা জ্যা নেওয়া লাগবে তোমার। হ্যাঁ, ব্যাস ভিন্ন কোনো একটা জ্যা, এই যে আমরা সার্কেল নিলাম, এইখানে এটা হচ্ছে সেন্টার, এটা ব্যাস ভিন্ন কোনো একটা জ্যা নিলাম, এটা এটা একটা জ্যা, এটার নাম দিলাম হচ্ছে এ বি। বুঝছো কি বলছি? এ বি হচ্ছে একটা, আমার বি লেখা কিন্তু খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, দেখো তুমি কিন্তু, এটা কিন্তু অন্য একটা সাইন হয়ে গেছে। সো এবার দেখো, ওইদিকে ফোকাস না দেই, এবার দেখো আমি যেটা বলতেছি, যে এ বি এর বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে জ্যায়ের কি লাগবে? আমার মধ্যবিন্দু লাগবে। ধরো জ্যায়ের মধ্যবিন্দু নিলাম, যদিও সুন্দর হয় নাই, ধরে নাও।
মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, কার কার সংযোগ রেখাংশ? এই যে বলছে বৃত্তের কেন্দ্র আর জ্যা, এই জ্যায়ের ব্যাসভিন্ন জ্যায়ের কি মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। তাহলে তুমি এইটার এটা কি করে দিবা? যোগ করে দাও। দিলাম যোগ করে, দিছি। যোগ করার পরে বলছে যে রেখাংশ ওই জ্যায়ের ওপর লম্ব, ওই জ্যায়ের ওপর কি লম্ব। তাহলে ওরা বলতেছে যে তুমি এইটা প্রমাণ করো যে এটার নাম যদি দিই আমরা ও, এটার নাম দিলাম হচ্ছে এম, ঠিক আছে, এটার নাম দিলাম এম। তাহলে ও এম কার উপরে লম্ব হবে? এ বি এর উপরে লম্ব। বুঝছো কি বলছি? এইটা কিন্তু ওরা চাইছে, কোশ্চেন থেকে এটা আমি বের করছি। এটা কিন্তু মুখস্থর বিষয় না। তুমি কোশ্চেন পড়ে যখন বুঝবা তখন কিন্তু তোমার জন্য ওই জিনিসটা তোমার কিন্তু সাহস লাগবে যে আমি এটা বুঝছি। এই কোশ্চেনটাই কিন্তু ঘুরায় দেয়। কোথায় দেয়? এটার পরে 17 নম্বর উপপাদ্য না, এটার পরেই আছে বিপরীত উপপাদ্য, ওইখানে আবার একটু ঘুরায় দেয় কিন্তু। সো খুব সিরিয়াস, দুইটা পড়বা যখন খুব মনোযোগ দিয়ে পড়বা, কোশ্চেনটা ভালো করে বুঝবা, তাইলে বুঝতে পারবা যে তোমার ওই 17 নম্বর আসছে না 17 নম্বরের কি বিপরীতটা আসছে। সো এবার দেখো এখানে বলছে যে মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জায়গার উপর লম্ব। আচ্ছা বুঝলাম আমরা। এবার আমরা এখান থেকে কি করব? প্রমাণ করব। দেখো প্রমাণ বিষয়টা কি। আমরা এখানে বলতে পারি যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসভিন্ন একটি জ্যা হচ্ছে এবি, তাই না? এবি, এবি এর মধ্যবিন্দু এম, ও এম কি করি? যোগ করি। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করা লাগবে আমার বলো? ও এম লম্ব কার উপরে লম্ব? এবি এর উপরে লম্ব। এটাই তো প্রমাণ করা লাগবে, শেষ। এবার আমরা দেখো এখান থেকে আমি প্রমাণটা করতে পারবো না। এই প্রমাণটা করার জন্য আমাকে এই চিত্রটা আরেকটু অঙ্কন করতে হবে, আরেকটু এক্সট্রা অঙ্কন করে নিতে হবে। তো এখন এক্সট্রা অঙ্কন করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ধরো, সেটা হচ্ছে লিখলাম, দেখো এইখানে ও আর এ যুক্ত করে দিলাম, ও আর বি যুক্ত করে দিলাম, ঠিক আছে, যুক্ত করলাম। আচ্ছা লাল আর সবুজ দেখার পরে কার কি মাথায় আসে বলো? কি মাথায় আসে? বাংলাদেশের পতাকা, তাই না? হ্যাঁ, আমার এটাই মাথায় আসছে। ওকে, এবার খেয়াল করো, তার মানে দেখো আমি দুইটা কি পেয়ে গেছি? ত্রিভুজ। এইবার প্রমাণটাতে আরেকটু খেয়াল করো, দেখো আমি কিন্তু তোমার বিশ্লেষণ করে শিখাইতেছি। এটা এমন না যে তুমি 5 মিনিটে শিখে গেলে, মানে আমি কিন্তু 5 মিনিটে এটা শেষ করতে পারি বা 2 মিনিটে শেষ করতে পারি, 5-7 মিনিটে শেষ করতে পারি এটা, কিন্তু আমি সময় নিচ্ছি। কেন নিচ্ছি? আমি তোমাকে বুঝাইতেছি যে উপপাদ্য তুমি কিভাবে পড়বা। তুমি জাস্ট এটা মুখস্থ করার দরকার নাই, মুখস্থ করলে হবে না। তো আমি যখন তোমাকে একটা জিনিস বুঝাবো একটু সময় তো লাগবে, তাই না? ধৈর্য হারাইবা না, হ্যাঁ, একটু ধৈর্য ধরে দেখো, তোমারই লাভ। তোমার এইভাবেই পড়া উচিত। এবার দেখো আমরা কি বলছি, এই প্রমাণটাতে যখন আসছি, মানে এই প্রমাণটা যখন আমরা করব, তো আমার হাতে দুইটা ত্রিভুজ আসছে প্রমাণ। আচ্ছা তুমি কখন, আচ্ছা বলো তো, কখন আমরা বলতে পারবো যে এটা এটা এটার উপরে লম্ব? যখন এইখানে একটা 90 ডিগ্রি কোণ আসবে, তাই না? এইখানের কোণগুলা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তখনই তো আমি বলতে পারবো যে ও এম লম্ব এবি। তার মানে এইখানে কিন্তু সিক্রেট একটা কথা আছে, সেটা হচ্ছে তোমার 90 ডিগ্রি আসতে পারে বা সমকোণ, এই কথাটা সমকোণ এই বিষয়টা কিন্তু আসতে পারে প্রমাণে, মানে প্রমাণে লাগতে পারে এবং লাগবে আই গেস। কারণ কি? কারণ 90 ডিগ্রি না হইলে তো তুমি লম্ব বলতে পারবা না। এখন কিসের বেসিসে তুমি লম্ব বলবা? কোণের বেসিসেই তো বলতে পারবো। যে আমি যদি কখনো এই সমকোণটা নিয়ে আসতে পারি এই ত্রিভুজের মধ্যে, তখন আমি বলতে পারবো যে ও এমটা লম্ব এবির উপরে। বুঝছো কি বলছি? এবার আসো শুরু করি। এবার আমরা প্রমাণে, অঙ্কন পর্যন্ত আমাদের শেষ কাজ, হ্যাঁ, এবার আমরা প্রমাণে যাব, তাই তো? তো প্রমাণে যাওয়ার জন্য দেখো ভালো করে খেয়াল করো, প্রমাণে যাওয়ার জন্য আমরা যেটা করব যে এই দুটা ত্রিভুজ তো আমি পাইছি, তাই না? যে ত্রিভুজ এ ও এম এবং আরেকটা ত্রিভুজ কি? ত্রিভুজ বি ও এম। এই দুইটা ত্রিভুজ তুমি পাইছো। এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে বলো তো? ও এ সমান, ও এ সমান কি দিতে পারবা? ও বি দিতে পারবা না তুমি? দিতে পারবো তো। আবার এটা তো বলছি মধ্যবিন্দু, কোশ্চেনে তো ওরা বলে দিছে মধ্যবিন্দু। মধ্যবিন্দু যখন বলে দিছে তখন তুমি কি দিতে পারবা? এ এম সমান হচ্ছে বি এম দিতে পারবা না? পারবা না? অবশ্যই পারবা, কারণ ওরা কোশ্চেনে বলেই দিছে মধ্যবিন্দু। গেল মধ্যবিন্দু যদি হয়, এবার দেখো ও এম কি সাধারণ বাহু না? ও এম কার জন্য? দুইজনের ক্ষেত্রেই তো প্রযোজ্য। তাহলে ও এম এর দৈর্ঘ্য কি চেঞ্জ হয়েছে? না, দুইজনের জন্য তো সেমই। তাহলে তুমি ও এম সমান হচ্ছে ও এম দিতে পারি, সাধারণ বাহু, এটা যেহেতু দুইজনে ইউজ করছে। এবার একটু খেয়াল করো, দুইটা ত্রিভুজের কি পাইছো তুমি?
দুইটা ত্রিভুজের জন্য কি পেয়ে গেছো? 3টা করে বাহু সমান পাইছো। 3টা করে বাহু যখন তুমি সমান পাও তখন এটা আমরা কি বলতে পারি? 3টা করে বাহু যখন আমরা সমান পাবো তখন আমরা বলতে পারি কিনা বাহু 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 উপপাদ্য। তা বাহু বাহু উপপাদ্য যখন পড়ে গেছে ত্রিভুজ দুইটা কি হয়ে গেছে বলো তো? সর্বসম হয়ে গেছে, তাই না? আমাদের টার্গেটই ছিল অতএব যে ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ কি? বি ও এম। বুঝতে পারছো? সর্বসম বলতে পারি না? পারি তো। যখন আমি সর্বসম বলে ফেলছি আমার লাগবে কি এখন বলো তো? এবার আমি আমার সুবিধা মতো কোণ লাগলে কোণ নিব, বাহু লাগলে বাহু নিব। এখন বাহু তো 3টাই সমান হয়ে গেছে। আমার এখন টার্গেট কি ছিল? আমি বলছি কি কোথায় যাইতে হবে? লম্ব যাইতে হলে তোমার সমকোণ বা 90 ডিগ্রির একটা ব্যাপার আছে, এইখানেই যাইতে হবে তোমার। তাহলে আমার কোণ খুঁজতে হবে। কোণ কোথায় আছে দেখো, আমার কোনটা খুঁজবো? আমি যেখানে 90 ডিগ্রি আছে ওইটা। এখন সর্বসম যদি হয় আবার বলছে এখানে লম্ব, ওরা তো বলেই দিছে মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, তাই তো? মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। তাইলে এখন তুমি বলো তো যে কোণ ও এম এ আর কোণ বি বা বি এইভাবে লিখতে পারি যে কোণ ও এম বি, এই দুইটা কোণ তুমি সমান দিতে পারবা না? পারবো তো। এই দুইটা কোণ তো এই দুইটা ত্রিভুজের মধ্যে আছে এবং দুইটা হচ্ছে দেখো এটা যেভাবে আছে এটা তার বিপরীত কোণটা, মানে এই ত্রিভুজটাকে ঘুরে এখানে আনলে এই দুইটা কোণ তো একটা কোণে একই জায়গায় পড়ে। তার মানে এই দুইটা কোণ আমি কি দিতে পারি? সমান দিতে পারি। সমান যখন দিছি ভালো করে বুঝো, সমান এখন আমার টার্গেট কোথায়? সমকোণে যাওয়া। এখন সমান যখন দিছি এইখানে এই যে এই জায়গাটা ভালো করে খেয়াল করো তো। এইখানে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? 2টা। এবং 2টা কোণ কিসের উপর আছে? একটা সরল রেখার উপর আছে না? যখন একটা সরল রেখার উপর, এটা একটা সরল রেখা, সরল রেখার উপর যখন তুমি কি করবা? যখন তুমি একটা রেখা টেনে দিবা, এই পাশের কোণ আর এই পাশের কোণ দুইটার যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। মানে কয় সমকোণ? 2 সমকোণ। বোঝা গেছে? এখন সব সময় কি এই 2 সমকোণ এটার মান কি সমান হইতে হবে না? সমান হইলেও হবে, না হইলেও হবে। এইটাই হচ্ছে রৈখিক যুগল কোণ। যখন দুইটা কোণ একটা সাধারণ বাহুর উপর কি থাকবে, মানে এই যে একটা রেখার উপরে আরেকটা রেখা টানবো এবং এই রেখাটা দুইটা কোণের কমন বাহু থাকতে হবে, তখন আমরা দুইটা কোণকে রৈখিক যুগল কোণ বলতে পারবো। বোঝা গেছে কি বলছি? এখন রৈখিক যুগল কোণ যখন হয়ে গেছে তার মানে এই দুইটা কোণের যোগফল কত দিতে পারি আমি? দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি যে কোণ ও এম এ প্লাস কোণ ও এম বি সমান হচ্ছে কত? ও এম বি সমান হচ্ছে 180 ডিগ্রি, বা কি বলতে পারি? রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল এই কথাটা এখানে আসছে। এই যে দেখো দুইটা কোণ সমান, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান কই প্রমাণ করছি? এই যে এইখানে প্রমাণ করছি সমান। এখন এইটা আর এটা তো সমান, তাহলে দুইটার যোগফল 180 হইলে প্রত্যেকের ভাগে কত করে পড়ে? প্রত্যেকের ভাগে পড়বে কত? 90 ডিগ্রি না? এই জন্য পরের লাইনটা দেখো, সুতরাং ও এম এ এবং ও এম বি সমান কি? এক সমকোণ। তার মানে প্রত্যেকে এইটা তোমার এইভাবে লেখার দরকার নেই, তুমি এই কথাটাই বলবা যে কোণ ও এম এ এবং কোণ ও এম বি রৈখিক যুগল কোণ। অতএব কোণ ও এম এ সমান কোণ ও এম বি সমান কি? প্রত্যেকে কত করে পড়বে? এক সমকোণ না? এক সমকোণ মানে কি? প্রত্যেকে এক সমকোণ মানে 90 ডিগ্রি হয়ে গেছে। এই যে দেখছো আসছে, এই যে আমি তো এটাতে আসতে চাইছিলাম যে সমকোণ। যখন আমি সমকোণ প্রমাণ করে ফেলছি তখন আমি কি বলতে পারবো বলো? যে ও এম লম্ব কার উপর লম্ব? এ বি এর উপর লম্ব। এই যে প্রমাণ হয়ে গেছে, এই দেখো ও এম লম্ব কি? এ বি। বুঝাইতে পারছি? তো এই হচ্ছে বিষয়। এই উপপাদ্যটা যদি ভালো করে বুঝতে পারো, এর পরের উপপাদ্যগুলো এইটা তোমাকে হেল্প করবে। আর এটা যদি এখনো না বুঝো, তোমার যদি ঝামেলা লাগে, আমি বলি একটু শোনো, ঝামেলা লাগে তুমি আরেকটু কষ্ট করে আরেকবার দেখো এই জায়গাটা, দেখবা যে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো এবার আমরা পরেরটাতে যাই। পরেরটাতে দেখো কি বলছে। এখানে বলছে যে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখন তুমি একটা বৃত্ত আঁকাই, চলো আমরা বৃত্ত একটা নিব।
বৃত্ত একটা নিতে পারি, যে এখানে একটা বৃত্ত নিলাম, ওই তেরি, এটা মনে করো একটা বৃত্ত, ঠিক আছে? এই বৃত্ত বলছে বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, সকল সমান যে, সরি সমান যে, কি যে? সমান যে সমদূরবর্তী। এখন আমি একটা জ্যা নিতে পারি, যে এইখানে মনে করো আমি একটা জ্যা নিলাম, এইখানে একটা কি নিলাম, আমি একটা জ্যা নিতেই পারি, তাই তো? সো আমি চিত্র আঁকানোতে খুব একটা এক্সপার্ট না, এই জন্য চিত্রগুলা আঁকতে একটু দেরি হচ্ছে, তোমরা মাইন্ড করো না। এইখানে একটা জ্যা নিলাম, এইখানে একটা জ্যা নিলাম, মনে করলাম এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। সকল সমান যে, সমান যে, সমান যে, তার মানে আমি বলতে পারি যে এ বি সমান হচ্ছে সিডি, সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে এই কেন্দ্র থেকে এবার কি হইতে হবে, এটা সমদূরবর্তী। বোঝা গেছে কি বলছি? সমদূরবর্তী। তাহলে এখন আমি যদি এখান থেকে একটা, ওকে, এবার আমরা দেখি, এবার প্রমাণটা হবে। এখানে হচ্ছে ও, আবার একটু বুঝাই, চিত্রটা আমি একটু এঁকে নিলাম এখানে। তো এবার বলছে যে বৃত্তের সকল সমান যে এ বি আর সিডি সমান, সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে জ্যা যদি সমান হয়, জ্যার দৈর্ঘ্য, তাহলে সেন্টার থেকে এই জ্যাটার দূরত্ব কি হবে, দূরত্ব সমান হয়ে যাবে। তার মানে এটার নাম যদি আমি দেই ও, এটার নাম দিলাম হচ্ছে ই, ধরো এটার নাম হচ্ছে ই, আর এটার নাম দিলাম হচ্ছে এফ, তাহলে কি হয়ে যাবে বলো আমাকে? ও ই, ও ই সমান হচ্ছে ও এফ। এইটাই আমার প্রমাণ করা লাগবে, বুঝছো কি বলছি? প্রমাণ কি করা লাগবে? যে দূরত্বটা কি সমান, তাহলে দূরত্ব ওই আর ও এফ বুঝাচ্ছে, এইটা সমান। তো এখন আমরা শুরু করি, সেটা হচ্ছে যে ও কেন্দ্রে বিশিষ্ট একটা বৃত্ত, যে বৃত্তে এ বি এবং সিডি দুইটা জ্যা পরস্পর কি সমান, তাহলে প্রমাণটা করতে হবে কি? প্রমাণ করতে হবে যে ওই সমান কি ও এফ, এটা আমাদের প্রমাণ করা লাগবে। তো এবার চলো একটু অঙ্কন করতে হবে, অঙ্কন না করলে তো এটা প্রমাণ করতে পারবো না আমরা। তো অঙ্কন যখন করব, দেখো এখান থেকে আমি একটা রেখা টানতে পারি, টানতে পারি, তো আবার এইখান থেকেও একটা কি রেখা টানতে পারি, টানলাম ধরো। তো এইখানে কি হয়েছে, দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ভালো করে খেয়াল করো, দুইটা ত্রিভুজ, ত্রিভুজ একটা ত্রিভুজ কি, ত্রিভুজ ও এ ই, এটা কিন্তু একটা ত্রিভুজ, আর আরেকটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ও, ত্রিভুজ ও সি এফ, এই দুইটা ত্রিভুজ কিন্তু আমার উৎপন্ন হয়ে গেছে, তাই না? তো এইবার অঙ্কন কি করলাম, যে ও এ এবং ও সি যোগ করি। তো চলো এবার আমরা শুরু করি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওই, ওই ভালো করে খেয়াল করো, ওই লম্ব হচ্ছে কার উপর লম্ব, এ বি এর উপর লম্ব, আর আরেকটা হচ্ছে ওএফ, ওএফ কার উপর লম্ব, ওএফ লম্ব হচ্ছে সিডি এর উপর। তো এইটা যখন আমি লম্ব ধরে নিছি, ভালো করে খেয়াল করো, এইটা আমি যখন লম্ব অঙ্কন করছিলাম, যে এইখানে হচ্ছে এ বির, আচ্ছা অঙ্কনে একটা কিন্তু কাজ করে নিতে হবে, যে ওই আর ওএফ দুইটা জ্যায়ের উপর কি লম্ব, এটা আমি ধরে নিছি। লম্ব যখন ধরে নিছি, ভালো করে খেয়াল করো, জ্যায়ের ওপর যদি লম্ব ধরি, 17 নম্বর উপপাদ্য আমরা কি বলছিলাম, যে ওই জ্যাটাকে, ওই লম্বটা দুই ভাগে কি করে ফেলে, বিভক্ত করে ফেলে, বুঝতে পারছো? তো এখন আমি যখন লম্ব ধরছি, লম্ব ধরার কারণে আমরা বলতে পারবো না যে হচ্ছে এ ই সমান হচ্ছে এ বি, এ বি এর অর্ধেক, এ বি এর অর্ধেক কি এই না? তো আমি তখন বলতে পারবো যে এ ই সমান, সমান হচ্ছে বি, লিখতে পারি এটা। আর এদিকে লিখতে পারি যে সিএফ, সিএফ সমান হচ্ছে কত, ডিএফ। ভালো করে বুঝো কিন্তু, আমি যখন লম্ব অঙ্কন করছি, ওই লম্বটা ওই জ্যাটাকে দুই ভাগে বিভক্ত করে, সমান দুই ভাগে, এই জন্য তাহলে সমান দুই ভাগ লিখতে পারি। এইবার খেয়াল করো তো, এ ই সমান আমি কি লিখতে পারি, এ ই সমান কি এ বি এর অর্ধেক না, অর্ধেক এ বি, এটা বলতে পারি। আর সিএফ সমানটা কি, সিএফ সমান হচ্ছে কি হাফ সিডি, সিডির অর্ধেক। বুঝাইতে পারছি? এটা কিন্তু সমান। এখন আমি শুরুতে কি ধরছিলাম, আমরা কোশ্চেনে বলা হয়েছিল যে দুইটা কি সমান, তো তুমি এ বি সমান কি সিডি বলতে পারি না আমি, এটা তো বলতেই পারি, কারণ এটা তো কোশ্চেনেই বলা আছে। এবার দেখো এই দুইটার আগে যদি আমি হাফ লাগাই দিই,
হাফ দিলাম, এইখানেও হাফ দিলাম, তাহলে তখন হয়ে যাবে কত সিডি। এবার দেখো তো হাফ হাফ যদি উঠে যায়, হাফ হাফ যদি সরি হাফ এবি আর হাফ সিডি, হাফ এবি মানে কি, হাফ এবি মানে হচ্ছে দেখো হাফ এবি কই, এই যে হাফ এবি মানে হচ্ছে এই আর হাফ সিডি মানে কত সিএফ না, তখন আমি বলতে পারবো যে এই সমান হচ্ছে কত সিএফ। মাত্র মাত্র আমি একটা করে বাহু কি করে ফেলছি, সমান প্রমাণ করে ফেলছি। মানে দুইটা ত্রিভুজের, দেখো আমার টার্গেট তো ত্রিভুজের ভিতরে আসতে হবে। সো দুইটা ত্রিভুজের মধ্যে একটা কানেকশন আগে বিল্ড করতে হবে। দেখো সেই কানেকশন আমি কিন্তু বিল্ড করে ফেলছি। এই যে দেখো তুমি, এই সমান হচ্ছে সিএফ, বিল্ড করে ফেলছি না? তো এই সমান যখন সিএফ হয়ে গেছে, মানে এই অংশটা এই অংশটা আমি সমান দেখাই ফেলছি। এবার বলো তো এই ত্রিভুজের ভিতরে এই দুইটা কি ত্রিভুজ ছিল, সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজে এই অতিভুজটা, এই যে অতিভুজটা কি, এই অতিভুজটা সমান না? ও ই আর ও সি তো এমনিই সমান, কারণ ওই দুইটা বৃত্তের ব্যাসার্ধ, এভাবে বলতে পারি না? তো এখন ভালো করে খেয়াল করো, এখন আমি বলতে পারি কিন্তু হোয়াইট নিয়ে, এখন আমি বলতে পারি যে সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ কে আছে বলো, এ এ ও ই এবং ও সি ডি ও সি এফ হতে হতে কি সমান, দুইটা অতিভুজ সমান দিতে পারবো না? যে অতিভুজ, ভালো করে খেয়াল করো, অতিভুজ অতিভুজ ও এ সমান অতিভুজ পুরোটা লিখলাম না, অতিভুজ হচ্ছে ও সি, দুইটা কি সমান। ভালো করে খেয়াল করো, এই দুইটা সমকোণী, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ দুইটা কি করে ফেলছি, একটা করে বাহু সমান, অতিভুজ অতিভুজ সমান, তার মানে একটা বাহু সমান, অতিভুজ সমান হয়েছে। এবার অতিভুজ সমান হয়েছে, এবার আরেকটা করে বাহু যদি সমান দেখাইতে পারি, তো সেটা তো আমি আগেই বের করে ফেলছি যে এই এই সমান হচ্ছে সিএফ, অতিভুজ সমান আর একটা করে বাহু সমান। এটা কিসের উপপাদ্য ছিল আমাদের? সেই উপপাদ্যটার নাম কি বলতো? এই উপপাদ্যটা কোনটা ছিল? এই যে অতিভুজ, একদম 4 নম্বর শর্তটা ছিল। 4 নম্বর শর্ত ছিল অতিভুজ আর একটা করে যদি কি, অতিভুজ আর একটা করে বাহু যদি সমান দেখাইতে পারো তুমি, অতিভুজ আর একটা করে কি বাহু যদি সমান দিতে পারি, তাহলে তখন ত্রিভুজটা কি হয়ে যাবে, সর্বসম হয়ে যাবে। তো এটা বলছি না তোমাদের? সো এখন দেখো তো কি হয়েছে, সেই কাজটাই তো হয়েছে যে আমি অতিভুজ, এই যে অতিভুজ ও এ ওসি সমান আর একটা করে বাহু এই আর সিএফ সমান হয়েছে না? তাহলে এই দুইটা ত্রিভুজ কি ত্রিভুজ, সর্বসম হইতে পারবে না? তো এখন আমি বলতে পারি অতএব কি বলতে পারি, অতএব বলতে পারি যে ত্রিভুজ ও এ ই সর্বসম হচ্ছে ত্রিভুজ ও সি এফ। ক্লিয়ার হয়েছে? দুইটা ত্রিভুজ মাত্র আমি কি দেখাইলাম, সর্বসম। এবার আমার টার্গেট কোথায় বলো তো, আমার কোথায় যাইতে হবে? আমাকে যাইতে হবে যে ও ইতে। তাহলে যখন তুমি সর্বসম হয়ে গেছে, তখন তো তুমি বলতেই পারবা যে ও ই সমান হচ্ছে ও এফ। আমার লাগবে যেটা, সেটা আমি এখন নিব। আমি তো সর্বসমতে চলে আসছি, এখন আমার লাগবে ও ই আর ও এফ। তো ও ই আর ও এফ তো প্রমাণ করেই ফেলছি। বুঝা গেছে? দেখো ওরা প্রমাণে কি করছে, এই যে প্রমাণে বলছিল যে কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল সমান যে কেন্দ্র থেকে হ্যাঁ, এই তো হয়ে গেছে। তো আমি বলতে পারি না যে হচ্ছে এই যে ও ই আর ও এফ তো আমি সমান দেখাই ফেলছি, দুইটা দূরত্ব সমান, তাহলে আমি বলতে পারি যে এ বি আর সিডি সমান দূরত্বে আছে। সো ফাইনালি লাস্টে কি বলছে, কিন্তু ও ই এবং ও এফ কেন্দ্র থেকে যথাক্রমে এ বি আর জে এর কি নির্দেশ করে, দূরত্ব। তো দূরত্ব যেহেতু নির্দেশ করে, তাহলে এ বি এবং সিডি যা দেয় বৃত্তের কেন্দ্র থেকে কি সমদূরবর্তী। এখন তুমি তুমি এইটা আমার এই লেখাটা দেখে তো বুঝলা কিছু না কিছু, তো এটা প্রমাণটা তো বুঝছো। সো তুমি কি এইভাবেই প্রমাণটা করবা? না, তুমি বইয়ে যেইভাবে আছে না, এইভাবেই প্র্যাকটিস করবা, এখানে যা আছে এইভাবেই করবা। কারণ তুমি যদি প্রথমে আমার মতো এরকম করে নিজে থেকে, যখন তুমি বুঝছো নিজে থেকে একবার বানায় যা লিখবা, দেখবা এর পরের বার যখন বানায় লিখতে যাবা, কিছু না কিছু ডিফারেন্স তুমি পেয়ে যাবা। মানে হয়তো বা কোনো এক জায়গায় একটু মিস্টেক হয়েছে, বা নতুন কিছু আবার অ্যাড করে ফেলছো, মানে সিকোয়েন্সটা ঠিক থাকবে না। বাট তুমি যদি এই বইয়ের নিয়মে, এই যে এখানে যেভাবে আছে এটারে এইভাবেই যদি প্র্যাকটিস করো, তাহলে তোমার সিকোয়েন্সটা ঠিক থাকবে এবং তোমার ব্রেনে কিন্তু এই জিনিসটা সেভ হবে যে হ্যাঁ, এটার পরে এটা, এটার পরে এটা করছিলাম। পরীক্ষার খাতায় তোমার ক্রিয়েটিভিটি দেখানোর দরকার নেই, পরীক্ষার খাতায় হচ্ছে মার্ক নিয়ে আসতে হবে আমার। সো আমি কত, এবং ওইখানে কিন্তু একটা সময় একটা ইম্পর্টেন্ট বিষয়। সো আমি যদি এরকম করে বারবার চিন্তা করে, তুমি যদি আমার মতো এরকম চিন্তা করে করতে যাও, দেখবা যে তোমার কিন্তু সময় নষ্ট হবে।
এই জন্য বলি যে এটা এখানে পাশে রাখার কারণে এটাই, এর আগের কোশ্চেনে আমি বলছিলাম এটা বলবো যে কেন এটা রাখছি, সেটার এইখানে রাখার কারণটাই এইটা যে আমার তোমাকে এটাই বলা যে তুমি এইখান থেকেই প্র্যাকটিস করবা, বই থেকে এটা সুন্দর মতো প্র্যাকটিস করবা। আর যদি এইভাবে না করো তাহলে নিজের মতো একটা খাতায় লিখবা, ওইটাকেই বারবার প্র্যাকটিস করবা ওইখান থেকেই, মানে বারবার ভিন্ন ভিন্ন জায়গা থেকে দেখার দরকার নেই, তাহলে তুমি এই জিনিস মনে রাখতে পারবা না, খুব ডেঞ্জারাস জিনিস। সো এগুলা একটু ঘুরায় টুরায় দিবেই, নামগুলা চেঞ্জ করে দেয়, সো তোমাকে ধরতে হবে কিন্তু বিষয়টা, বোঝা গেছে এটা? সো এটা গেল। এবার দেখো এইখানে কি বলছে, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, এবার বলছে জ্যা সমান সমদূরবর্তী জ্যা। এর আগে কি বলছিল, জ্যা সমান ছিল, দূরত্ব কি ছিল, দূরত্ব যে সমান ওইটা বের করতে হয়েছে, আর এখন জ্যা সমান প্রমাণ করতে হবে, দুইটা জ্যা সমান, এই যে এবি আর সিডি, এইটা প্রমাণে আসতে হবে। বুঝতে পারছি কি বলছি? তো আমরা চলো আমরা একটা সার্কেল নিই, সার্কেল নিয়ে ওকে আমরা আর একটা সার্কেল এখানে নিই, যে এখানে নিলাম সার্কেলটা, এটা একটা সার্কেল, এটা হচ্ছে সেন্টার। এবার বলছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে, সমদূরবর্তী মানে এইখান থেকে এটা দূরত্ব যা, এইখান থেকে আরেকটা দূরত্ব নিলাম, এই দূরত্বের ভিতরে যদি আমি দুইটা জ্যা আঁকি, এই দূরত্বের ভিতরে যদি দুইটা জ্যা আঁকি, তাহলে আমাদের হবে হচ্ছে, তাহলে কিন্তু আমাদের এই দুইটা জ্যা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সেন্টার, এটা হচ্ছে আমাদের তো এটা হচ্ছে সেন্টার ও। তো এটা নাম দেই এবি, এটা হচ্ছে সিডি, আগের মতোই। হ্যাঁ, এটা হচ্ছে, যদি এটা এখানে দেওয়া উচিত হয় নাই, আচ্ছা ধরে নাও তোমরা, হ্যাঁ এটা হচ্ছে মাঝখানে আছে, চিত্র এত পারফেক্ট হয় নাই, ওই আর এটা হচ্ছে ও এফ, বুঝে গেছে? তো এখন আমরা কি করব, আমরা প্রমাণটা করব কি, প্রমাণটা করব যে এবি সমান হচ্ছে সিডি, এটা কিন্তু প্রমাণ করা লাগবে, তাই না? এই যে এখানে দিছি, এখানে দিয়েছি। তো এবার চলো আমরা শুরু করি। আমরা কি বলতে পারি যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, তারপর এখান থেকে দুইটা জ্যা পরস্পর ওই এবং ও এফ দূরত্বে দুইটা কি, ও থেকে এবং সিডি, এই যে এখানে দেখো ও বৃত্তের কেন্দ্র এবং এবি এবং সিডি দুইটা জ্যা ধরে নিলাম। এইবার ও থেকে এবি এবং সিডি জ্যায়ের উপর যথাক্রমে ওই এবং ওএফ কি আঁকি, লম্ব আঁকি। লম্ব আঁকার পরে তারপরে বলছে ওই এবং ওএফ কেন্দ্র থেকে যথাক্রমে এবি এর জ্যা এবি এবং সিডি এর কি নির্দেশ করে, দূরত্ব নির্দেশ করে। মানে ওই আর ওএফ দুইটা জ্যায়ের কি দূরত্ব নির্দেশ করে। তার প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এবি সমান হচ্ছে সিডি। বোঝা গেছে? সো এখানে আমরা এখন আসবো কিভাবে প্রমাণটা করতে হয়। তো তুমি এবার এই চিত্রটাকে একটু কমপ্লিট করে নেই। চিত্রটা কিভাবে কমপ্লিট করবে, এখান থেকে আমি একটা রেখা টানি, এখান থেকে একটা রেখা টানি, তার মানে ও এ এবং ও সি কি করি, যোগ করি। বুঝতে পারছো? সো এখান থেকে এবার আমরা প্রমাণে চলে যাব। তাহলে টার্গেটটা কি ভালো করে খেয়াল রাখবা, আমরা যাই করি আমার টার্গেটটা হচ্ছে এ বি সমান সিডি, এইটা প্রমাণ করা, এ বি সমান কি সিডি। চলো শুরু করি এখান থেকে, যে ওই আমরা কি ও ই লম্ব হচ্ছে এবি, আর আরেকটা লম্ব কি ধরছি, ও এফ লম্ব, ও এফ লম্ব কত, সিডির ওপর ধরছি, রাইট? এখন যখন লম্ব হইছে আমি কি বলতে পারি না যে কোণ ও ই এ সমান কোণ ও এফ সি, এক সমকোণ কোণ, এক সমকোণ, লম্বই তো বলছি তাই না? তার মানে দুইটা কোণই কি সমকোণ। দুইটা কোণ যখন সমকোণ, তাহলে দেখো ভালো করে খেয়াল রাখবা, তাহলে এই দুইটা কি সমকোণী ত্রিভুজ, তার মানে এই দুইটা ত্রিভুজ কি ত্রিভুজ হয়ে গেছে, সমকোণী। তাহলে ত্রিভুজ এ ও ই এবং সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কি এ ও ই, এবং দুইটাই কিন্তু সমকোণী ও সি এফ, ত্রিভুজ ও সি এফ এফ এ। এখন দুইটা ত্রিভুজেই ও এ আর ও সি কি অতিভুজ বলতে পারবো না? সমকোণের বিপরীত যে বাহুটা থাকে ওটাকে আমরা কি ধরতে পারি, অতিভুজ। তাহলে অতিভুজ
আমার টার্গেট কিন্তু এ বিতে যাওয়া, হ্যাঁ, এ বি আর সি ডিতে চলে যাওয়া। সো আমি আগে দুইটা করে বাহু সমান দেখাইতে চাইতেছি, মানে ত্রিভুজ দুইটা যে সর্বসম ওইটাতে আমি আগে যাওয়ার চেষ্টা করতেছি। তাহলে অতিভুজ কি আছে বলো? অতিভুজ ও এ সমান হচ্ছে ও ও সি, এটা আমরা অতিভুজই লিখবো, অতিভুজ ও সি। এই দুইটা এই দুইটা কি সমান হয়ে গেছে? ভালো করে খেয়াল করো তো, একটা করে কোণ সমান, একটা করে কি সমান আসছে? বাহু সমান আসছে, আসছে। আবার কেন্দ্র থেকে সমদূরবর্তী আবার আমি আরেকটা জিনিস কি, ও ই আর ও এফ সমান না? ও ই আর ও এফ কি ধরতে পারি আমি, কি বলতে পারি? সমান না? তো ও ই আর ও এফ সমান, দেখো ও ই আর ও এফ সমান। দুইটা ত্রিভুজের, দেখো দুইটা ত্রিভুজের কিন্তু বাহু, একটা বাহু সমান আরেকটা বাহু সমান, দুইটা করে বাহু সমান, আবার একটা করে কোণ সমান হয়ে গেছে। এই কোণ সমান হচ্ছে এই কোণ, এই বাহু সমান হচ্ছে এই বাহু, আবার আরেকটা হচ্ছে কি বলছি, এই যে এই বাহুটা সমান হচ্ছে এই বাহু। তাহলে কি বলতে পারবো যে ত্রিভুজ ও এ ই সর্বসম, সর্বসম হচ্ছে ত্রিভুজ ও সি এফ। এইবার দেখো, যখন আমি সর্বসম প্রমাণ করে ফেলছি তখন কি, তখন আমার যা লাগে, আমি তাই তো নিতে পারবো, তাই না? এখন আমার বাকি আছে কি বলতো? বাকি আছে হচ্ছে এ ই আর হচ্ছে কত, সি এফ। তাহলে এই আর সি এফ কি আমি সমান ধরতে পারি না? পারি তো, সমান ধরতে পারি। এখন এই যে উপপাদ্য, 17 উপপাদ্যতে ছিল এইটা লম্ব, এটা লম্ব কার উপরে? এ বি এর উপর যদি লম্ব হয় তাহলে ওরা দুই ভাগে কি হয়ে যায়? বিভক্ত হয়ে যায়, তাই না? সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এ ই সমান কিন্তু আমি লিখতে পারি যে এই এই এ বি এর অর্ধেক, হাফ এ বি। আবার সি এফ সমান কি লিখতে পারি? সি এফ সমান কিন্তু আমি লিখতে পারি কি, হাফ সিডি। এখন এইটা তো সমান আমি লিখতে পারি, এই যে হাফ হাফ করে আমি তো লিখতে পারি। এই আর সিএফ তো সমান ছিল, এই আর সিএফ যদি সমান হয় তাহলে হাফ এবি আর হাফ সিডি কি সমান না? তাহলে হাফ এবি, হাফ এবি সমান কি, হাফ সিডি লিখতেই পারি আমি। দুই পাশ থেকে যদি হাফ উঠাই দেই, দুই দুই এই যে নিচের হরের দুই উঠাই দেই, তাহলে কি হয়ে যাবে? এবি সমান হচ্ছে কত, সিডি। হয়েছে প্রমাণ? এটাই তো আমার প্রমাণে ছিল যে দুইটা জ্যা সমান দেওয়া ছিল, ওদের দূরত্ব দেওয়া ছিল, ওই আর ওএফ সমান দেওয়া ছিল, ওইটাকে কাজে লাগিয়ে। আর এখানে যেহেতু আমি লম্ব ধরে নিছিলাম, আমি এটা লম্ব ধরে নিছি, এই লম্ব ধরে নেওয়ার কারণে বলতে পারছি সমকোণ। সমকোণ মানে সমকোণ ত্রিভুজ। ওইখান থেকে আমি কোথায় চলে আসছি? অতিভুজে। অতিভুজ যখন সমান পাইছি, একটা করে কোণ সমান পাইছি, এবার যে বাহুটা, এটা তো আমি ধরে নিছিলাম, এটা আমি কি করে নিছিলাম? ধরে নিছিলাম না? দুইটা বাহু লম্ব, লম্ব যখন হইছে তাহলে দূরত্বটা আমি বলে দেওয়া ছিল যে দূরত্ব কি, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, সমদূরবর্তী এটা তো বলেই দেওয়া ছিল। তো এটাই আমি ধরে নিছিলাম। এবার দেখো অতিভুজ সমান, একটা বাহু সমান, একটা কোণ সমান। অতিভুজ আর বাহুর যে উপপাদ্য ছিল ওইটা দিয়েই তো আমরা বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম, তাই না? ত্রিভুজ যখন সর্বসম হয়ে গেছে, বাকি যে বাহু আছে ওইটা সমান আমি নিতেই পারি। সেই হচ্ছে এটা প্রমাণ করে তারপরে আমরা এই সমান সিএফ তো প্রমাণ করে এটা আমি বলতেই পারি যখন আমি সর্বসম বলছি। এবার এটারে অর্ধেক অর্ধেক করে নিলাম, দুই অর্ধেকই আবার কি সমান, সমান হইলে দুই 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 পাশ থেকে হাফ হাফ আউট, আউট হইলে এবি সমান সিডি। এই হচ্ছে আমার প্রমাণ। এই যে ওরা প্রমাণ করতে বলছিল, ওরা এইটাই প্রমাণ করতে বলছে, তাই না? তো খুবই ইজি, তোমরা এই জিনিসটা প্র্যাকটিস করবা, এটা আমি তোমাকে বুঝাইছি, এটা তুমি প্র্যাকটিস করবা বই থেকে। এবার কি আছে? এবার হচ্ছে একটা সিকিউ আছে, পুরো সিকিউটা আছে, খুবই সহজ একটা সিকিউ। তো এই সিকিউটা দেখো কিভাবে, এটা আমরা আগে প্রশ্নটা পড়ি। এটা হচ্ছে তোমাদের 8 নম্বর সিকিউ, হ্যাঁ 8 নম্বর সিকিউটা বইয়ে বইয়ে এটা আছে। সো 8 নম্বরে এটা কমপ্লিট করে এখন দেখি যে ও কেন্দ্রে বিশিষ্ট বৃত্তের জ্যা হচ্ছে পিকিউ, পিকিউ জ্যা সমান হচ্ছে এক্স, আর এখানে হচ্ছে ও আর লম্ব হচ্ছে পিকিউ। তার মানে আমি এই চিত্রটা এখানে দেওয়াই তো আছে, এটার আঁকার দরকার নেই। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই যে বৃত্ত পিকিউ সমান হচ্ছে এক্স, তার মানে এই যে এখানে পিকিউ 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 সমান হচ্ছে এক্স দেওয়া আছে, মানে এইটুকু। তার মানে তারপর হচ্ছে ও আর লম্ব পিকিউ, এই যে ও আরটা লম্ব কার উপরে, পিকিউর। একটা আমরা উপপাদ্য পড়ছি, যখন জ্যায়ের ওপর কেন্দ্র থেকে সংযোগ রেখা লম্ব হয় তাহলে ওই জ্যাটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এই জন্য এইখানে দুইটা দাগ দিছে, দেখো এখানে দুইটা কি করে দিছে, দাগ দিয়ে দিছে। এই যে এখানে একটা, এখানে দুইটা দাগ, তার মানে পি আর সমান হচ্ছে কিউ আর, এটা তুমি বলতে পারবা, ঠিক আছে?
এটা বলতে পারবো। সো এই হচ্ছে বিষয়। আর এখানে একটা কোণ দেওয়া আছে। এবার ক নম্বর কোশ্চেনে বলছে কিউ কিউ ও এস, এই যে কিউ ও এস এই কোণটার পরিমাণ নির্ণয় করো। পরিমাণ নির্ণয় করব, খুবই ইজি। তো এখন শুরুতে আসো। শুরুতে আমি কি বলতে পারি যে এটা হচ্ছে এর বেশ কয়েকভাবে এটা প্রমাণ করা যায়। যে তুমি বলতে পারি যে এই ত্রিভুজটা ভালো করে খেয়াল করো, এই ত্রিভুজটা, ত্রিভুজ ক নম্বর, তাই তো? ত্রিভুজ ও পি কিউ, এতএ দেখো তো, এতএ আমি বলতে পারি না যে ওপি সমান হচ্ছে ও কিউ? কেমনে বলতে পারি বলো তো? এটা বলার একটা কারণ হচ্ছে এই দুটো তো ব্যাসার্ধ, এই দুটো তো ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ তো সমান। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয় এই কোণটা কি হয়ে যাবে? এটাও তো 30 ডিগ্রি হবে, তাই না? 30 ডিগ্রি। এইবার এই ত্রিভুজটাকে যদি আমি বের করে এখানে নিয়ে আসি, যে ভালো করে খেয়াল করবা, এটাকে বের করে, এখন এই বরাবর একটা রেখা ছিল না, ওটার নাম হচ্ছে এস, এইটা হচ্ছে ও, আর এটা হচ্ছে পি আর কিউ। এবার খেয়াল করো, এইটা এই যে এই কোণটা এই ত্রিভুজের বহিস্থ কোণ না? ত্রিভুজের বহিস্থ কোণ সমান হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। বিপরীত অন্তস্থ, এই দেখো বহিস্থ, এটার অন্তস্থ কোণ এইটার বিপরীত অন্তস্থ কোণ কোনটা? এই যে এটা পি আর কিউ। তাহলে পি আর কিউ যোগ করলে আমি এস পেয়ে যাবো। এখন তুমি বলো, এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটা বাহু কি পাইছি? সমান পাইছি না? এই যে এটা সমান, এটা সমান। সমদ্বিবাহু ত্রিভুজে আমরা কি লিখতে পারি বলো তো? যে সমদ্বিবাহু ত্রিভুজে দুইটা যে বাহু সমান থাকবে, ওই সমান দুইটা বাহুর সংলগ্ন কোণগুলা পরস্পর সমান। তাহলে এটা 30 হইলে এটা আমরা 30 বলতে পারবো, এই জন্যই। তাহলে 30 আর বহিস্থ কোণের যোগফল, তাহলে কোণ এস ও কিউ সমান হচ্ছে কি লিখতে পারবো আমরা? কোণ পি প্লাস হচ্ছে কোণ কিউ। তাহলে দুইটাই তো 30 ডিগ্রি করে, তাহলে 30 প্লাস 30, তাহলে এটা হবে 60 ডিগ্রি। বোঝা গেছে কি বলছে? এটা হচ্ছে কি 60 ডিগ্রি, এটার ভ্যালু। এটা শেষ এবার আমাদের। এবার আসো খ নম্বরে বলছে প্রমাণ করে যে পিএস যে বৃত্তটির বৃহত্তর যে। সো এই কোশ্চেনটা কিভাবে আসে? এই কোশ্চেনটা আরেকটাও আসে যে হচ্ছে বৃত্তের বৃহত্তম যেই কেন্দ্র থেকে, সরি, বৃত্তের ব্যাসই বৃহত্তম যে, বৃত্তের ব্যাসই বৃহত্তম যে। দেখো তো পিএসটা কি? ব্যাস না? তো বলছে পিএস যে বৃত্তটির বৃহত্তম যে, বা যদি বলতো পিএস ব্যাসই বৃহত্তম যে, তাও কিন্তু হইতো। পিএস ব্যাসই বৃহত্তম যে, ওইটা বললে হইতো, কারণ এটা তো ব্যাস সেন্টার দিয়ে গেছে। আর এটা এইখানে বলছে পিএস যে বৃত্তটির বৃহত্তম যে, সেম কথা। এখন দেখো এই খ নম্বরটা খুবই ইজি। হ্যাঁ, এটা অত কিছু করা লাগবে না। এই ত্রিভুজ থেকে তুমি এইটাও বলতে পারো না যে ওপি সমান হচ্ছে ও কিউ সমান হচ্ছে ওএস, বলতে পারি না? পারি। এইটা পাইছি। আবার আরেকটা জিনিস দেখো আমরা পাই, যে এইটা যখন 3টা করে বাহু আমি সমান পাইছি। এবার ত্রিভুজ ও এস কিউ, এই ত্রিভুজটাতে আসো তো। এই ত্রিভুজে আমরা এটা বলতে পারি না যে কিউ ও প্লাস ও এস গ্রেটার দেন এস কিউ? ভালো করে বুঝবা। কেমনে বলতে পারি? ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহু থেকে বৃহত্তর হবে। তার মানে ত্রিভুজের 3টা বাহুর মধ্যে যে কোনো দুইটা যদি তুমি যোগ করো, অপর যে বাহুটা থাকবে ওইটা থেকে বড় হইতে হবে। আমি সেই কাজটাই করছি না এখানে? করার পরে এবার দেখো, এবার হচ্ছে আমি একটু কাজ করব। তুমি ও কিউ এর জায়গায় কি তুমি ওপি বসাইতে পারবা না? পারি তো। ওপি প্লাস ওএস বসাইতেই পারি, তাহলে এস কিউ। এখন তুমি বলো, ওপি আর ওএস যদি যোগ করি, ওপি যোগ ওএস, তার মানে কি পিএস আসে না? পিএস এস কিউ এর থেকে বড়। এস কিউ কি একটা জ্যা ছিল? এই জ্যার সাথে তুলনা করলাম কি এই যে এসপিটা, তাহলে এসপি বা পিএস আমি প্রমাণ করে ফেলছি এই যে এই জ্যা থেকে বড়। অন্তত এই জ্যা থেকে যে এস কিউ থেকে যে পিএস বড়, এটা প্রমাণ করছি না? অনুরূপভাবে তুমি এটাও প্রমাণ করতে পারো। কি যে পিএস এই, আচ্ছা এটা করতেও পারি আমি যে ও পি প্লাস হচ্ছে কি ও কিউ গ্রেটার দেন কি পি কিউ। তুমি বলো ওপি রাখলাম, ও কিউ এর জায়গায় এই যে ও কিউ এর জায়গায় ওএস বসাইতে পারি না? বসাই দিলাম ওএস গ্রেটার দেন পি কিউ। এবার ওপি আর ওএস কি দুইটা মিলে কি হয়ে যাবে? পিএস হয়ে যাবে না? পিএস গ্রেটার দেন পি কিউ হয়েছে। তাহলে পিকিউ এর থেকেও পিএস বড়, এই যে পিকিউ এর থেকেও পিএস বড়, আবার হচ্ছে এস কিউ থেকেও পিএস বড়। তাহলে পিএস সবচেয়ে বড়।
এটাই আর কি প্রমাণে চাইছে যে পিএস যেটা বৃহত্তর যে, বুঝতে পারছো? এইটাই। আর আমাদের গ নম্বর আছে, এই গ নম্বরটাই হচ্ছে লাস্ট। সো এবার দেখি চলো এটা কিভাবে, এটা এটা তো বুঝছো তাই না? এটা স্ক্রিনশট দিয়ে নিও, বা তোমাদের যে সহায়ক বই আছে ওইখান থেকেও তুমি কিন্তু করতে পারবে, হ্যাঁ, সমস্যা নেই। গ নম্বরে বলা হয়েছে ও আর, ও আর এটা হচ্ছে লম্ব, ও আর সমান x/2 - 2, মানে ও আর এর ভ্যালু দেওয়া আছে, ও আর এর ভ্যালুটা দেওয়া আছে x/2 - 2, এটা দেওয়া আছে। সেমি হলে x এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করতে বলছে বলো? x এর মান নির্ণয় করতে বলছে, তাই তো? এই যে x এর ভ্যালু আমাদের বের করতে বলছে, x সমান হচ্ছে হোয়াট। খুব ভালো কথা। তো এইখানে x দেওয়া আছে যে পিকিউ, পিকিউ সমান কিন্তু x, পিকিউ সমান কিন্তু x শুরুতে দেওয়া আছে, পিকিউ সমান x দেওয়া আছে। তাহলে x যদি পিকিউ সমান যদি x হয়, ভালো করে খেয়াল করো, সেন্টার থেকে এখানে কি লম্ব আঁকা হয়েছে, এই যে এখানে বলছে লম্ব আঁকা হয়েছে, তাহলে দুই ভাগে ভাগ হয়ে গেছে, তার মানে পি আর সমান কি হবে বলো তো? পি আর সমান হবে x/2, অর্ধেক হয়ে যাবে। আবার কিউ আর সমান আর কিউ, আর কিউ সমান হচ্ছে x এর x/2, অর্ধেক। দিতে পারি না? পারি না? পারি। বুঝে গেছে? তার মানে আমি আর কিউ জানি, আর এই যে এটা জানি। এবার ও আর, ও আর এর যে বিষয়টা, ও আর তো এখানে দেওয়াই আছে, ও আর দেওয়া আছে, তার মানে আমি ত্রিভুজটা যদি ছোট্ট করে এখানে বের করে নিয়ে আসি, এইখানে বের করে নিয়ে আসলে এইটা হয়ে যাবে কত? এটা হচ্ছে x/2, এটা হচ্ছে 30 ডিগ্রি। আর এইখানে এটার যে ভ্যালুটা দেওয়া আছে x/2 - 2, এই দেওয়া আছে। তাহলে 30 ডিগ্রি বিপরীতে যে বাহু, কোণের বিপরীতে যে বাহু থাকে ওটা লম্ব আর ভূমি। লম্ব আর ভূমি কার সাথে সম্পর্কিত? ট্যান এর সাথে সম্পর্কিত। তাহলে আমি লিখতে পারি ট্যান 30 ডিগ্রি সমান, আমার তো এক্স এর ভ্যালু বের করতে হবে, তাইলে আমার একটা সমীকরণ গঠন করা লাগবে না? সো সমীকরণ গঠন করার জন্য দেখো ট্যান 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি দিতে পারি, তার মানে ও আর বাই হচ্ছে কত? ও পি বা পি আর কিউ, আর কিউ, আর কিউ। কোন ত্রিভুজ নিছি? ত্রিভুজ হচ্ছে ও আর কিউ, এটা অ্যাপ্লাই করতেছি, হ্যাঁ, এটাতে অ্যাপ্লাই করতেছি। সো এবার দেখো ট্যান 30 ডিগ্রির মান কত তুমি বলো? 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর এটার ভ্যালু, এটার ভ্যালু ও আর এর ভ্যালু x/2 - 2, আর পি আর এর ভ্যালু x/কত 2। এবার আমরা এখানে চলে আসি, দেখো এখানে কি বলছি যে এখানে 1/3 রাখি, 1/√3। আমি এই পাশের কাজগুলো আগে করি। এখানে লসাগু যায়, লসাগু কত? 2, 2 লসাগু গেলে কি হয়? x - 2x, x - 4, তাহলে x মাইনাস কত? 2 দুগুণে 4, 4। আর এইখানে কি হচ্ছে আমার? এইখানে যেটা হচ্ছে যে এখানে হচ্ছে x/2, তো পরের লাইন 1/√3, 1/√3 রাখলাম। এইখানে x - 4/2, এইটা আমরা কি করতে পারি? উল্টাই দিতে পারি, 2/কত x, 2 2 কাটা। সো এইখানে থাকবে 1/√3, 1/√3 সমান হচ্ছে x - 4 হচ্ছে x। এবার আমি আর আর গুণ করে দেব, x সমান হচ্ছে বা 3√3x, √3x - 4√3 সমান হচ্ছে x। সো এক্স গুলো এক পাশে নিয়ে আসি, √3x - x, আর এখানে হচ্ছে 4√3। সো তুমি এখানে কমন নিতে পারবে x, তাহলে √3 - 1 সমান হচ্ছে 4√3। x সমান লিখতে পারি 4√3 হচ্ছে √3 - 1। এই তো আমার x এর ভ্যালু বের হয়ে গেছে। এখন এটাকে আমরা আর একটু ডিজাইন করতে পারি, হ্যাঁ। ডিজাইন কি, যে নিচে রুট না রাখাই ভালো, কারণ রুটের মান তো তুমি জানো না, রুট যে এই যে অমূলদ সংখ্যা, এই ভ্যালুগুলো তো তুমি জানো না √3 মান। সো সেখান থেকে 1 বিয়োগ করা। সো এইখান থেকে আমরা যেটা করব যে এই রুটটাকে, নিচের রুটটাকে উঠানোর চেষ্টা করি যেন মানটা দেখতে সুন্দর লাগে। তো এটাকে যদি উঠাইতে হয় অনুবন্ধী রাশি দিয়ে গুণ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই, হ্যাঁ। এটার অনুবন্ধী রাশি, অনুবন্ধী রাশি যদি তোমরা আমার আগের ক্লাস দেখে থাকো খুব ভালোভাবেই বোঝার কথা তোমাদের। সো এটা কি হবে? √3 - 1, এটার অনুবন্ধী রাশি হচ্ছে √3 কত +1, আর এখানেও হবে √3 +1। সো এবার তুমি এখানে গুণ করে দাও, তাহলে 4√3 এটা কত হয়ে যাবে? এখান থেকে বেরোবে 3, আর এটা হয়ে যাবে 3 4 কত 12, 12 + 4√3 এটা লিখতে পারি। আর নিচে দেখো তো √3, a + b * a - b না, √3 কে স্কোয়ার করলে 3 মাইনাস কত 1, তার মানে হচ্ছে 12 + 4√3 হচ্ছে কত এখানে 2। তো এখানে 2 কমন নিলে তাহলে এটা হবে 6, প্লাস এখানে কত হবে 2√3,
আর নিচের 2 কাটা যাবে, তাহলে কাটা গেলে এটাই আর কি থাকে, মানে ক্যালকুলেশন করে এটা আসে। ক্যালকুলেশনটা কি ঠিক আছে? মনে তো হচ্ছে 4√3 √3 + 1, তার মানে 4√3 আসবে, আর এখানে হচ্ছে √3 √3 3 3 4 12, 12 হচ্ছে এখানে √3 ওকে ঠিক আছে। তো 6 + 2√3, এই হচ্ছে আমাদের একটা সিকিউ তোমাদের করাই দিলাম 8.1 থেকে। একটু মনোযোগ দিয়ে করো জিনিসগুলো, দেখবে যে খুবই ইজি, হ্যাঁ, এত কঠিন কিছু না এগুলো। ওকে ঠিক আছে, এরপরে আমরা 8.2 নিয়ে কথা বলবো, আর তোমরা এগুলা প্র্যাকটিস করতে থাকো, আর এটাই। আল্লাহ হাফেজ।